আমি আজ আপনাদের এমন একটা গল্প শোনাবো। এই গল্প শোনার পর আপনারা যারা এখনো চিন্তা করছেন যে আমার দ্বারা বিজনেস হবে না, সেই সমস্ত ভয় আপনাদের কেটে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে মানুষের বড়লোক হওয়া আর গরিব হওয়া, এটাতে ডেফিনেটলি অনেক কিছুর অবদান আছে, কিন্তু সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনার মানসিকতায়। আপনি যদি জীবনে টাকা পয়সা করতে চান, প্রথমেই আপনার মানসিকতাটাকে বদলাতে হবে। আপনার মানসিকতা যতদিন না বদলাচ্ছে টাকা পয়সা ইনকাম করার প্রতি, আপনি বড়লোক হতে পারবেন। হ্যাঁ, ভাগ্যক্রমে লটারি খুললে সেটা অন্য ব্যাপার। তো লেট মি স্টার্ট উইথ কল্পনা সরোজ। তো কল্পনা সরোজ কি? আপনি একটু গুগল করলে, ইউটিউব করলে ইনার নাম জেনে যাবেন। এটা আমার দুর্ভাগ্য, আপনার দুর্ভাগ্য এই যে আপনারা ক্যাটরিনা কাইফের নাম জানবেন, আপনারা সমস্ত বলিউড অ্যাক্ট্রেসদের নাম জানবেন, কিন্তু ভারতবর্ষের যে মহিলার নাম আমি মনে করি সবার আগে জানা দরকার প্রতিটা ভারতীয়, শুধু নারী পুরুষ নির্বিচারে আমি বলছি, সেই মহিলাটির নাম কল্পনা সরোজ। আপনি বলবেন, এই কি বিপ্লব পাল বলছে কল্পনা সরোজ, আমরা তো কল্পনা সরোজের নাম শুনিনি, কি হলো? এটাই তো মিডিয়ার সমস্যা, আপনারও সমস্যা, যে যাদের জীবনী পড়লে, যাদের থেকে শুনলে, যাদের সম্বন্ধে শুনলে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারতেন, এগিয়ে নিয়ে যেতে পারতেন, তাদের বদলে মিডিয়া আপনাকে সবসময় পলিটিশিয়ান আর বলিউডের ট্র্যাশ আর টলিউডের ট্র্যাশ খাওয়াচ্ছে, কারণ আপনি সেটাই ভালোবাসেন। যার জন্যে ভালো ভালো লোকেরা ভারতবর্ষে যে ভালো ভালো কাজগুলো করছে, মিডিয়া খুব সম্ভবত সেগুলো চেপে রাখে, কারণ আপনিও সেগুলো চান না শুনতে। তা আপনাকে যদি বিজনেস মাইন্ডসেটে আসতে হয়, প্রথমেই কিন্তু ভারতবর্ষে এমন কিছু জীবন নিয়ে আমি বলবো, চেষ্টা করব আমি পিক আপ করার, যাদের সম্বন্ধে জানলে আপনার পুরো ধারণাই বদলে যাবে, নিজের সম্বন্ধে ধারণা বদলে যাবে। তেমনই একজন মহিলা হচ্ছেন কল্পনা সরোজ। কল্পনা সরোজ একজন দলিত মহিলা, এসসি, ক্লাস 7 পর্যন্ত পড়েছেন। তিনি জীবনে কতটা সহ্য করেছেন আমি তো গল্পে নিশ্চয়ই বলবো, কিন্তু আজকে তিনি 2000 কোটি টাকার শিল্প চালাচ্ছেন। তার তিনি চেয়ারম্যান একটি শিল্প সংস্থা, তার নাম হচ্ছে কামিনী টিউবস। সেটা ভারতবর্ষের অন্যতম লার্জেস্ট টিউব ম্যানুফ্যাকচারিং কোম্পানি, অর্থাৎ তিনি একজন সলিড ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তার আন্ডারে IIT-IIM থেকে পাশ করা ইঞ্জিনিয়ার ম্যানেজাররা চাকরি করে, তিনি সেই সংস্থার চেয়ারম্যান। আর তার বিদ্যা হচ্ছে ক্লাস 7 পর্যন্ত। সাউন্ড অ্যান্ড শুধু তাই না, তিনি একজন দলিত মহিলা এবং খুব গরিব ঘরে জন্মেছিলেন। তা আসুন গল্পটা আমরা শুনি কি হয়েছে। 1973 মানে আমার জন্মসাল। সেই সময় কল্পনার বয়স 12 বছর। কল্পনা সরোজের বয়স 12 বছর। মেয়েটি স্কুলে যেত, পড়াশোনা যথেষ্ট ভালো ছিল, কিন্তু তাকে একই বেঞ্চে কেউ বসতে দিত না। তাকে কেউ নাটক, সিনেমা, এসব গানের আলোচনায় ডাকতো না, খেলাধুলাতেও নিত না। কারণ কি, সে দলিত, অর্থাৎ আনটাচেবল। তো মেয়েটি এসব কিছু মেনে নিয়েছিল, করে নিজের পড়াশোনার জগতে থাকতো। বাবা হাবিলদার, একটা থানার ছোট্ট হাবিলদার, সবার সামনে স্যালুট ঠুকছে, খুব ছোট একটা থানার কোয়ার্টারে সে মানুষ হচ্ছে। যাই হোক, হঠাৎ করে তার বাবার ওপর তার পরিবারের চাপ এলো, বাড়িতে এই মেয়েকে রেখে কি হবে, বিয়ে দিয়ে দাও। তার মামা কোথায় একটা ছেলে, ধরাবিতে মুম্বাইয়ে একটা ছেলে সন্ধান পেয়েছে, বলে মেয়েকে বিয়ে দিয়ে দাও। তার বাবা বলছে, না, মেয়েটা পড়াশোনা করছে, পড়াশোনায় ভালো, একটু ক্লাস 10 পাস করতে দাও, তারপর আমরা বিয়ে টিয়ে দেবো। বলে, না না না, মেয়ে, বাড়িতে মেয়ে রেখে কি হবে, ওটা তো বাড়িতে মেয়ে রাখা আর বিষ রাখা একই জিনিস। তো তার বাবাও পরিবারের চাপে মেয়েকে বিয়ে দিয়ে দিল ধরাবিতে। এটা হচ্ছে মুম্বাইয়ের সবচেয়ে বড় বস্তি। আর সেই সমাজ, ভাবুন, একটা মেয়ে যখন তার 12 বছর বয়স, সেই 12 বছরের মেয়ে, তাকে বিয়ে দেওয়া হলো একটা 30 বছরের পুরুষের সাথে। এবং ধরাবির বস্তিতে একটা ছোট ঘরে তারা 10 জন থাকতো। মেয়েটাকে সকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খাটানো হতো। তাকে তার খাবার একটু রান্না করা বাজে হলে পেটানো হতো। তাকে অনেক সময় খেতে দেওয়া হতো না, কারণ সে একটু যদি বিদ্রোহ করতো তাকে খেতে দেওয়া হতো না। তো এই 6 মাসে কল্পনা অবস্থা পায় মরো। তো বাবা 6 মাস বাদে মেয়েকে দেখতে এসে কেঁদে ফেললো, বললো, মা, তোকে আর এখানে থাকতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। তো বাবা বুঝতে পেরেছে কখন কি ভুল হয়েছে। তো মেয়েকে নিয়ে এলো বাড়িতে। এবার মেয়ে বাড়িতে এসে কি করবে, স্কুল থেকে তো অনেকদিন আগে ছাড়িয়ে দিয়েছে।
আবার স্কুলে ভর্তি করানো হলো তাকে। তার মেয়ে বললো যে আমি বাবার বোঝ হতে চাই না, তো সে সেলাই করা শিখলো। কিন্তু সেখানেও সেলাই করা করে যে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে, তো মেয়েদের কাছ থেকে সে কাজ নেবে, তো মেয়েদের কাছ থেকে কাজ নিতে যাচ্ছে, সেখানে যারা মানে বয়স্ক মহিলারা তারা তাকে টিপ্পনি মারছে যে এই মেয়ে ফ্যামিলি ভেঙে চলে এসছে, এই মেয়ে অলক্ষী, এই মেয়ে অসতী। তাকে এমন টিপ্পনি মারা হলো যে সে বেচারা সুইসাইড করতে গেল। খুব ভাগ্য ভালো যে তিনি মারা যাননি, ডাক্তারের প্রচেষ্টায় তিনি আবার বেঁচে ফিরলেন। কিন্তু এইবার বেঁচে ফেরার পর দেখলেন যে এই পরিবেশে থাকা যাবে না, কারণ সবাই জানে যে আমি স্বামী পরিবার ছেড়ে এখানে এসে গেছি, গ্রামে প্রচণ্ড টিপ্পনি দিচ্ছে। তিনি বুঝলেন, কিন্তু একটা জিনিস হয়েছিল কি, মুম্বাইয়ে গিয়ে মেয়েটার চোখ খুলেছিল যে যদি কিছু করতে হয় তাহলে আমার লাইফ চেঞ্জ করতে গেলে মুম্বাই হবে, কারণ সেখানে একটা ইকোসিস্টেম আছে, সেখানে কিছু অন্তত হয়, গ্রামে থাকলে আমার কিছু হবে না। সে মুম্বাই একা একা আবার চলে গেল। তো এবার আর বউ হিসাবে নয়, তার একটা আত্মীয়ের বাড়িতে গেল এবং কাজ নিয়ে গেল। কি কাজ? একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ নিল। সো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এমন কাজ যে তাকে মোটে মাসে 80 টাকা দেয়। ইতিমধ্যে তার বাবা কোনো একটা কারণে চাকরি হারিয়েছে, তো তার বাবা সহ তার সংসার, তার ছোট বোন সবাই এসে উঠেছে সেই মোটে 80 টাকা রোজগার। তো তবুও তারা মুম্বাইয়ে যেহেতু ইনকাম করার অনেক স্কোপ আছে, তো গোটা ফ্যামিলি এদিক ওদিক টুকটাক করে তাদের একটা ঘরে চলে যাচ্ছিল। তো এখানে একটা বিপর্যয় হয়। তার ছোট বোন একদিন অসুস্থ হয়, একটা বোধহয় ম্যালেরিয়া বা এরকম কোনো একটা ক্রিটিক্যাল ডিজিজে। সরকারি হসপিটালে ডাক্তার আছে কিন্তু ওষুধ নেই। তার বোনকে বাঁচাতে মোটে 2টো ইঞ্জেকশন দরকার, 2টো ইঞ্জেকশনের দাম 2000 টাকা। একটা 80 টাকা চাকরি করছে সে মহিলা দেবে কি করে? চোখের সামনে তার বোন মারা গেল টাকার অভাবে। এরপর কল্পনা সরোজ বুঝতে পারে যে জীবনে টাকার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু হয় না। যদি ইমানদারের মতো বেঁচে থাকতে হয় তাহলে তাকে টাকা রোজগার করতেই হবে। কিন্তু টাকা রোজগার করবে কি করে? সে বুঝলো যে এইসব চাকরি ফাকরি করে এইসব টাকা রোজগার করলে হবে না, ছোটোখাটো এইসব চাকরি করলে হবে না, আমাকে ব্যবসাই করতে হবে, ব্যবসা ছাড়া টাকা হবে না। কিন্তু ব্যবসা করবেটা কি? তো যাকে মেয়েটার চোখ কান চিরকালই খোসা ছিল, সে হঠাৎ খেয়াল করলো যে বেসিক্যালি একটা তার যেখানে থাকে তার কাছে একটা পুরনো ফার্নিচারের দোকান, ভদ্রলোক বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে বিদেশে পড়তে চলে গেছে, সে আর চালাতে পারছে না। তো তার কাছে গিয়ে বললো যে দাদা ভাই, আমি কি আপনার ব্যবসাটা একটু শিখতে পারি? কারণ আপনার তো কোনো ছেলে মেয়ে নেই, চলে গেছে, তাড়াতাড়ি ব্যবসায় আসবে না, আমি কি আপনাকে একটু হেল্প করতে পারি? তো সেই ভদ্রলোক বললেন যে আরে বাচ্চা তুই করবি, তুই তো ব্যবসা ট্যাবসা কিছু জানি না। বলে যে না, আমি পড়াশোনা একসময় ভালো ছিলাম, আমি সব শিখে নেবো আপনার কাছ থেকে। শিখতে থাকলো সেই ভদ্রলোকের কাছ থেকে। তিনি একজন গুজরাটি লোক, মুম্বাইতে প্রচুর গুজরাটিরা ব্যবসা চালায়। শুধু শিখলই না, সেই ভদ্রলোকই তাকে হেল্প করলেন। তিনি বেসিক্যালি তারপর সে তখনকার দিনে তো সমাজতন্ত্রের সময় চলছে ভারতের নেহরু ভাই, তো তখন মহিলাদের বিভিন্ন রকম ব্যবসা করার জন্য লোন দেওয়া হতো। তো সেই সময় সে 50,000 টাকা লোন সে পেলো সরকারের কাছ থেকে, এবং সেই টাকায় সে কিন্তু সেই ছোট ফার্নিচার শপটা কিনে নেয়। এবং ততদিনে সে জেনে গেছে যে বিভিন্ন জায়গায়, অর্থাৎ মুম্বাইয়ের বিভিন্ন শহরতলিতে কারা কারা ফার্নিচার সাপ্লাই করে, কারা কারা সস্তায় সাপ্লাই করতে পারে, সবার সাথে তার ভালো যোগাযোগ হয়ে গেছে এবং সে খুব ভালো ব্যবসা চালাচ্ছে। তখন 2-3 বছরের মধ্যে তার ব্যবসা ফুলে উঠলো এবং সে খুব বুদ্ধিমতী মহিলা। সে শুধু নিজে দেখলো যে আমার তো এই ছোটো শপ, আমার ছোটো শপের দিয়ে আর কত ইনকাম হবে। সে আরও অনেক দলিত মহিলা, আরও অনেক মহিলা যারা অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার বিজনেসম্যান হতে চায়, তাদেরকে বললো তোমরা যাও 50,000 টাকা লোন নাও আর এরকম ছোটো ছোটো ফার্নিচার শপ খুলে ফেলো আমার আন্ডারে, এবং আমি তোমাদেরকে সাপ্লাই লাইন দিয়ে দেবো, যেহেতু তার কাছে সাপ্লাইয়ের ভালো আছে। তো এইভাবে কিন্তু কল্পনা সরোজের প্রথম যে ফার্নিচারের ব্যবসা, সে মোটামুটি ভালো টাকা করতে শুরু করলো। এত ভালো টাকা করতে শুরু করলো, সে মুম্বাইয়ের ছোটোখাটো প্লট কিনে রিয়েল এস্টেট বিজনেসেও নেমে গেল। সেখানেও টাকা নেই, কী করবে? বিভিন্ন লোকের সাথে পার্টনারশিপ করে ফ্ল্যাট তৈরি করা শুরু করে, তাতেও তার কিছু টাকা পয়সা হওয়া শুরু হয়। এবং বাই দ্য টাইম 2000 কেমস ইন, অর্থাৎ সেই 73-এর পর 27 বছর চলে গেছে, সে কিন্তু একটা মুম্বাই প্রতিষ্ঠিত ছোটোখাটো ব্যবসায়ী, কয়েক কোটি টাকা রোজগার করছে। কিন্তু হ্যাঁ, 1000 কোটি টাকার লেভেলে আসেনি, কিন্তু তখন সে অলরেডি ব্যবসা বুঝে গেছে, করছে, একটা সমাজে একটা সম্মানীয় পজিশনে এসছে এবং তার স্ট্রাগলের কথা সবাই জেনে গেছে, মোটামুটি মিনিস্ট্রিতে সবাই তাকে চেনে। তো 2000 সালে একটা ফোন আসে একটা কোম্পানি থেকে, বলে যে দিদিভাই বাঁচান আমাকে, পারলে আপনিই বাঁচাবেন। কীরকম না, একটা ফ্যাক্টরি থেকে একটা শ্রমিক ফোন করেছে, তারা অনেকদিন খেতে পায়নি, 3 মাস তাদেরকেও মায়না হচ্ছে না।
তো কামিনী বললো, আমি কী করে করবো ভাই, আমার তো মোটে আমি তো একটা ছোটোখাটো ব্যবসায়ী, তোমাদের মতো অত বড় বড় ইন্ডাস্ট্রিকে আমি চালাতে পারবো, আমি পারবো না। বলো না দিদি ভাই, আপনি একবার আসুন। এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি তার সাথে আরও অনেক শ্রমিকরা চাইছে যে ওই মহিলা গিয়ে তাদের বাঁচান। তো সে খোলা মনে সেই ফ্যাক্টরিতে দেখতে গেল। তো একটা অদ্ভুত ঘটনা। কামিনী টিউবস বলে একটা কোম্পানি, যাদের অ্যাকচুয়ালি 3টে কোম্পানি ছিল, সেই 3টে কোম্পানি লিকুইডেশনে চলে যায়। কিভাবে চলে যায় না, তার বাবা মানে এই কামিনী টিউবসের যিনি ফাউন্ডার, তিনি অ্যাকচুয়ালি একজন সিন্থি। তিনি এসেছিলেন পাকিস্তান থেকে, এদেশে এসে খুব এই ব্যবসাটা চালু করেন। ভারতের স্বনির্ভরতার একটা উল্লেখযোগ্য উদাহরণ ছিল সেটা। কিন্তু তার ছেলেরা নিজেদের মধ্যে গণ্ডগোল এত করে, কোর্ট বিরক্ত হয়ে বলে যে না, এটা ট্রেড ইউনিয়নরা চালায়। কামিনী টিউবস ভারতের একমাত্র কোম্পানি এবং ভারতের ইতিহাসে সম্ভবত একমাত্র কোম্পানি যেটিকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে তার শ্রমিকরা চালাতে পারবে। এবং শ্রমিকরা চালাবে কী করে, সঙ্গে সঙ্গে ব্যাংকে প্রচুর লোন দেওয়া শুরু হয়ে গেল, সব কিছু শ্রমিকদের দেওয়া হবে। কিন্তু আমি আবার বলছি, সমাজতন্ত্র যে কারণে ব্যর্থ হয় তার একটা বড় কারণ হচ্ছে যে মানুষের মনে অনেক ডার্কার আছে। এরকম মানুষ না কোনো ইউটোপিয়া আইডিয়া চলে না। তো সেখানে যেটা হলো, দুটো ট্রেড ইউনিয়নের মধ্যে ঝগড়া মারামারি এসব চলতো, ব্যবসা হতো না। তো কামিনী টিউবস ক্রমাগত তাদের লোন বাড়তে থাকে, সরকার থেকে লোন দিয়ে যাচ্ছে, কারণ সরকার একটা সাফল্য দেখাতে চায় যে ট্রেড ইউনিয়ন ব্যবসা করতে পারে। কারণ তখনকার সময় তো সমস্ত পার্টি তো সোশ্যালিস্ট পার্টি, কিন্তু কিচ্ছু হচ্ছে না। আলটিমেটলি এমন অবস্থা, তাদের ইলেকট্রিসিটি ওয়াটার সব বন্ধ, শ্রমিকদের 3 মাসের মাইনে নেই। সেই অবস্থায় তিনি যখন গেলেন, দেখলেন শ্রমিকরা হাও হাও করে কাঁদছে যে তাদের আর কিছু করার নেই। ব্যাংক এখন কোম্পানিটাকে নিয়ে লিকুইডেশনে দিয়ে দেবে এবং নিলাম করে দেবে, চাকরি বাকরি আর থাকবে না, সব মানে লোহার দরে সব কিছু কোম্পানি বিক্রি হয়ে যাবে। তো উনি বললেন যে আমি কী করবো, আমি তো কোনো উদ্ধারের উপায়ই দেখতে পাচ্ছি না। তো শ্রমিকরা বললো, আমরা আপনার জন্য 24/7 খেটে আমরা আপনাকে লাভ দেবো, আপনি শুধু আমাদের বাঁচান। তো তিনি তখন কোম্পানির হাল ধরলেন এবং তাকে সবাই মানা করেছিল যে ওই কোম্পানি না নিতে, কিন্তু উনি বললেন যে না, আমি নেব, কারণ আমি জীবনে যথেষ্ট কষ্ট পেয়ে আজ এই জায়গায় এসেছি। আজকে 300টা শ্রমিকের যদি আমি জীবনের দুঃখ দূর করতে পারি, এটা আমার জীবনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে, আমি সেই জন্যই চ্যালেঞ্জটা নেব। তো উনি চিদম্বরমের কাছে গেলেন, গিয়ে উনার দেখলেন যে 117 কোটি টাকার যে কোম্পানিটার উপর কর্জ আছে অর্থাৎ লোন আছে, তার একটা বড় অংশ হচ্ছে গভর্নমেন্টের পেনাল্টি কিছুটা কমালেন, অর্ধেক করে দিয়েছিলেন চিদম্বরম। করার পর তিনি কোম্পানিটা করলেন এবং শুধু তাই নয়, কোর্ট তাকে সময় দিয়েছিল 3 বছরের মধ্যে শ্রমিকদের বকেয়া মেটাতে, তিনি 3 মাসের মধ্যে মিটিয়ে দিলেন। ব্যাংক তাকে সময় দিয়েছিল 7 বছরের মধ্যে মেটাতে, তিনি 3 বছরের মধ্যে কর্জা মিটিয়ে দিয়েছিলেন। কারণ কোম্পানি ওয়াজ ইনহেরেন্টলি প্রফিটেবল, কোম্পানির মার্কেট ছিল, ডিস্ট্রিবিউটার ছিল। তিনি আবার রিস্ট্রাকচার করলেন, ঠিকঠাক লোকেদেরকে আনলেন, অ্যান্ড রাইট নাও দ্যাট কোম্পানি ইজ 2000 কোটি, প্রায় 2000 কোটি টাকার বিজনেস তিনি চালাচ্ছেন। তার এডুকেশন কত? ক্লাস 7। আচ্ছা, আমি এই জন্যে বলতে চাইছি যে কল্পনা সরোজের অনেকগুলো ইউটিউব ভিডিও আছে, আমি কালকে সেগুলো দেখছিলাম এই ঘটনাটা জানার পর থেকে। সবাই দেখবেন, বিশেষত বাঙালি মহিলা পুরুষ যারা বলেন আমাদের কোনো ক্যাপিটাল নেই, আমাদের কিছু নেই, আমরা কী করে ব্যবসা করব। আমি বারবার করে বলেছি, ব্যবসা করতে গেলে রাস্তায় নামতে হবে, রাস্তায় হাঁটতে হবে। আর আমার ওই MA ডিগ্রি আছে, MSc ডিগ্রি আছে, PhD ডিগ্রি আছে, ওসব ভাবলে ব্যবসা হবে না। ব্যবসা হচ্ছে স্ট্রিট স্মার্ট, দেখতে হবে। ওই যে কল্পনা সরোজ যখন তার সমস্ত কিছু দেয়ালে পিঠ থেকে গেছে, বুঝেছে যে জীবনে টাকা ছাড়া কিছু হবে না, তখনই তার মাথায় ঢুকেছে যে বেসিক্যালি এই তো ভদ্রলোকের তো ছেলে মেয়ে নেই, এই যদি আমাকে একটু হেল্প করতে পারে। এই যে ছোট্ট একটা কানেকশন, এবং তারপর তার যে এই যে সেন্স যে আমি কামিনী টিউব টেক ওভার করা, বা তার যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করা, রিয়েল এস্টেটের তো বিশাল গল্প আছে, তিনি কীভাবে রিয়েল এস্টেটে মুম্বাই ইনভেস্ট করেছেন, সেখানে অনেকগুলো ইন্টারেস্টিং গল্প আছে। তো ঘটনাটা হচ্ছে কি, বাঙালিদের অজুহাত। আমি অনেক শিক্ষিত বাঙালি মহিলাদের সাথে ডিল করি, উঠছি, দেখছি, বসছি, পুরুষদেরও দেখছি, সব সমান। আসলে বলে ও তো বাংলায় ব্যবসা হবে না, আমার পুঁজি নেই, এই বয়স হয়ে গেছে, আর কি আমার দ্বারা হবে, অনেক কিছু শুনি। আসলে কিন্তু হবে না, তার কারণ আপনার এইখানে আপনি বারবার করে বলছেন হবে না। আপনাকে বলতে হবে, আপনাকে বুঝতে হবে, কারণ আপনার সেই চাইটাই নেই না। মানে অনেক কিছু ছেলে মেয়ে দেখতে পাচ্ছি যে ঠিক আছে, বাপের হোটেলে মায়ের হোটেলে খাচ্ছে, 10,000 20,000 টাকা ইনকাম করছে, বাবা মাও কিছু বলছে না, ভাবছে ওতেই চলে যাবে। একটা যদি কারো বাবা মার যদি ক্যান্সার বা কিছু পড়ে না, যখন যে 20 লাখ টাকা ধাক্কাটা লাগবে, তখন টের পাবে, কান্নাপাটি কবে, তখন মানে আর বাবা মাকে বাজাতে পারবে না। যাকে ভাগ্য ভালো যে এখন কারো ভাই বোন নেই, তাই ওই কল্পনা সরোজের ট্র্যাজেডির মধ্যে যাবে না, কিন্তু তার যদি নিজেরও কিছু হয়ে যায়, তাকে কেউ বাজাতে পারবে না। ইট ইজ সো রিস্কি ইন ইন্ডিয়া। টাকা না থাকলে ইন্ডিয়া ইজ এ ভেরি রিস্কি প্লেস, ঠিক আছে, যেটা কল্পনা সরোজ বুঝেছিল, যার জন্য বুঝেছিল টাকার ভ্যালু।
প্রশ্ন হচ্ছে অজুহাত আপনি অনন্তকাল দিতে পারবেন, কিন্তু কাজ আপনি একবারই করতে পারবেন। এবং প্রতিটা মানুষের মধ্যে ওই কনফিডেন্সটা থাকা দরকার ব্যবসা করার জন্য, যে বেসিক্যালি আমি এসব সমাজের বুলশিট শুনবো না। আর বাঙালি আপনি ব্যবসা করতে চাইলে চারিদিকে বুলশিট। আমি আবার বলছি, আপনাকে যদি বাংলায় বড় হতে হয় আপনাকে বুঝতে হবে চারদিকে লেফটিস্ট বুলশিট, বামপন্থী বুলশিটে ভর্তি হয়ে আছে, ক্র্যাপ, এগুলো অশিক্ষিত লোকজন। আমি খুব প্রকাশ্যে বলছি, এবং কেউ যদি আমার সাথে এই ব্যাপার নিয়ে তর্ক করতে আসে আমার 2 মিনিটও লাগবে না বুঝিয়ে দিতে তারা কতটুকু জীবনে পড়াশোনা করেছে বা বুঝেছে। ওকে, ডাম দেম, তাদেরকে আপনি সরিয়ে দিয়ে অপরচুনিটি খুঁজুন, শিকারী হন, এগিয়ে যান।